নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড। আমাদের পেপার 1 জেনারেল পেপারের রিসার্চ অ্যাপটিটিউড ভীষণ একটা গুরুত্বপূর্ণ ইউনিট এবং প্রতিবার এখান থেকে 5 থেকে 6টা করে প্রশ্ন আসে। এবং এটা এমন একটা ইউনিট, যদি আমরা খুব ডেপথে বিষয়টা না বুঝি তাহলে কিন্তু আমাদের কাছে খুব সমস্যা হয়ে দাঁড়ায়। তাহলে এবার আমরা দেখে নিই আমাদের সিলেবাসটাই কি রয়েছে। দেখুন, রিসার্চ অ্যাপটিটিউডে আপনাদের সামনে সিলেবাসটা হয়তো থাকবে, আপনারা দেখে নিন। সিলেবাসটা আমরা দেখে নিই, এরপর আমরা দেখি কোনগুলো ইম্পর্টেন্ট এবং তারপরে আমরা দেখব হচ্ছে কোনগুলো আমাদের পরীক্ষায় এসেছে। আচ্ছা, প্রথমে দেখুন, এই রিসার্চ অ্যাপটিটিউডের মধ্যে প্রথমে থাকছে রিসার্চ, মানে এখানে বলছে রিসার্চ কি, ঠিক আছে, রিসার্চ কাকে বলে বা কি এই বিষয়টা। এরপরে থাকছে মেথড অফ রিসার্চ, রিসার্চের পদ্ধতি, স্টেপগুলো কি কি, কোন কোন স্টেপের মাধ্যমে হচ্ছে, থিসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং। তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন অফ আইসিটি, রিসার্চ এথিক্স। নেক্সট আমরা পাচ্ছি হচ্ছে এর মিনিং কি, ক্যারেক্টারিস্টিক্স কি, টাইপ কি, হ্যাঁ, এই বিষয়গুলো। তারপরে আমরা মেথডগুলো পাচ্ছি। মেথডের মধ্যে আগের যদি সিলেবাসটা আপনারা দেখেন তাহলে দেখবেন আগের সিলেবাসে শুধুমাত্র লেখা ছিল মেথড অফ রিসার্চ, কিন্তু এখন কিন্তু আমাদের কিছু কিছু স্পেসিফিক রিসার্চগুলোকে বলে দিয়েছে। যেমন দেখুন, এক্সপেরিমেন্টাল, ডেসক্রিপটিভ আর হচ্ছে হিস্টোরিক্যাল, এবং তার পাশাপাশি রয়েছে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ মেথড। এবার স্টেপস অফ রিসার্চে যে বিষয়টা রয়েছে, মানে রিসার্চের পদ্ধতি কি, কিভাবে আমরা পরপর স্টেপের মাধ্যমে কোনো গবেষণা কমপ্লিট করব, এই বিষয়টা। তারপর হচ্ছে থিসিস কি, আর্টিকেল রাইটিং, থিসিস বা আর্টিকেল রাইটিং কি, তার ফরম্যাটটা কি, ঠিক আছে, স্টাইল অফ রেফারেন্সিং, তারপরে এইসব। এছাড়া আরেকটা বিষয় যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে রিসার্চ এথিক্স। এবার আমরা যদি সিলেবাসটা দেখি, আগে যে সিলেবাস ছিল তার সঙ্গে এই সিলেবাসের কিন্তু অনেকখানি পার্থক্য রয়েছে সেভাবে দেখতে গেলে। কারণ এখনের সিলেবাসে আমরা দেখব কিছু কিছু স্পেসিফিক জায়গাগুলোকে, যেগুলো বেছে বেছে বলে দেওয়া হয়েছে এবং ওই জায়গাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা ছিল সিলেবাসটা। এইবার এই সিলেবাসের মধ্যে একদম শুরুতে আপনারা দেখুন রয়েছে রিসার্চের মেথড অফ রিসার্চ। রিসার্চের মেথড যেটা, সেই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রতিবার কিছু না কিছু প্রশ্ন আসে। এরপর দেখুন থিসিস এবং আর্টিকেল রাইটিং, অর্থাৎ একটা থিসিস বা আর্টিকেল রাইটিং আমরা কিভাবে করব, এই বিষয়টা আমাদেরকে এমনিতেই জানতে হবে। আমরা জানি রিসার্চ বিষয়টা আমাদের যে রয়েছে পেপার 1-এ, তার আরেকটা অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা নেট জেআরএফ কমপ্লিট করে, পাশ করে নেট জেআরএফ সেট, এখন তো আমাদের পিএইচডির পাশও করতে হবে নেটের একই সিলেবাসের মধ্য দিয়ে। তাহলে এইভাবে আমরা পরবর্তীকালে গবেষক হব বা আমরা রিসার্চ করতে যাব। কি আমরা যদি রিসার্চ সম্পর্কে আমাদের বেসিক আইডিয়াটা না থাকে তাহলে কিন্তু হবে না। সেই জন্য দেখুন আমাদের সিলেবাসে বেশ কিছু বেসিক জায়গা, স্পেসিফিক জায়গাগুলোকে উল্লেখ করা হয়েছে। আমাদের কেন এই কথাগুলো বলছি, কারণ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রিসার্চ করতে গেলে কি কি বিষয়ের প্রয়োজন এবং কোন কোন বিষয়ের সঙ্গে রিলেট করে এটা করা হয়েছে। দেখুন এখানে রয়েছে হচ্ছে থিসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং, খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমি স্পেসিফিক কিছু বিষয় বলছি, আপনারা খাতায় নোট ডাউন করে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখুন রিসার্চের স্টেপস, অর্থাৎ যে কোনো রিসার্চ দেখবেন প্রত্যেকটা রিসার্চের আলাদা আলাদা কিছু স্টেপ থাকে ঠিকই, কিন্তু সব কিছুর মানে ওভারঅল জেনারেলি কিন্তু রিসার্চের একটা স্টেপ থাকে, যে কিভাবে আমরা রিসার্চটা করব সেটাও আমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে রিসার্চের স্টেপ আপনারা 1 নম্বরে লিখুন। দ্বিতীয় আপনারা লিখুন থিসিস আর আর্টিকেল রাইটিং। থিসিস আর আর্টিকেল রাইটিং, এখানে থিসিস কাকে বলছে সেটা কিভাবে আমরা লিখবো, তার ফরম্যাটটা কি হবে, আর্টিকেলটা কিভাবে লিখবো তার ফরম্যাটটা কি হবে, এর সঙ্গে ডিজার্টেশনটাও দেখে রাখুন, ঠিক আছে। এরপরে দেখুন আমাদের যে টাইপ রয়েছে, আমাদের যে রিসার্চের টাইপ রয়েছে, সেখানে নানান ধরনের রিসার্চ রয়েছে।
প্রত্যেকটা সম্পর্কে আমাদের কিছু না কিছু জানতে হবে, এটা তো ঠিক, কিন্তু সব থেকে বেশি যদি বলি প্রশ্ন আসছে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। আপনারা যদি বিগত বছরের প্রশ্নগুলিকে দেখেন তাহলে দেখতে পাবেন যে এক্সপেরিমেন্টাল রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, তারপরে আপনার এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ, হিস্টোরিক্যাল রিসার্চ, এই জায়গাগুলো থেকে না অনেক অনেক প্রশ্ন আসে। এবং অনেক সময় দেখা গেছে যে 4 রকম রিসার্চের সংজ্ঞা দিয়ে, মানে কাকে বলে বলতে আমি বলতে চাইছি প্রসিডিওরটা বুঝিয়ে ডান দিকে লেখা থাকে এটা কি ধরনের রিসার্চ। তাহলে আমাদেরকে কিন্তু পুরো বেসিক বিষয়টা কিন্তু রিসার্চের জানতে হবে। তাহলে আমরা এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলতে পারি এক্সপেরিমেন্টাল রিসার্চ। এবার আমরা জানি এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে যদি আমরা পড়ি তাহলে আমরা এর স্টেপ তো পাবোই যে কিভাবে এক্সপেরিমেন্টাল রিসার্চ আমরা করব। এর মধ্যে কিছু বিষয় আছে যে এই এক্সপেরিমেন্টাল রিসার্চের কতটা ভাগ হচ্ছে, ঠিক আছে, মানে কটা ভাগ রয়েছে, সেই ভাগগুলো কি কি সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আবার তার পাশাপাশি দেখুন ভ্যারিয়েবলস যে ব্যাপারটা রয়েছে রিসার্চের ক্ষেত্রে সেটা কিন্তু আমাদেরকে ভীষণ করে জানতে হবে, ঠিক আছে। ভ্যারিয়েবলসগুলো কি রয়েছে, তারপরে হাইপোথিসিস কাকে বলছে, টাইপ 1 এরর, টাইপ 2 এরর বিষয়গুলোকে কি বলছে, এবং হাইপোথিসিসের মধ্যে যে কতগুলো ভাগ রয়েছে, যে এত ধরনের হাইপোথিসিস হয়, সেই বিষয়টাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তার পাশাপাশি ডেসক্রিপটিভ রিসার্চের স্টেপ রয়েছে, কোয়ালিটেটিভ রিসার্চ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চ বলতে আমরা কি বুঝি এই সম্পর্কিত একটা আইডিয়া কিন্তু আমাদেরকে থাকা প্রয়োজন। তারপরে আপনার হলো হচ্ছে এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ। এই এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ কিন্তু আমাদেরকে দেখতে হবে। এরপরে যে বিষয়টা আপনারা লিখুন সেটা হচ্ছে স্কেল, বিভিন্ন ধরনের স্কেল, যেমন নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, রেশিও স্কেল, এই যে বিষয়গুলো, ঠিক আছে, ইন্টারভেল স্কেল, এই স্কেলগুলো সম্পর্কে যেমন জানতে হবে কোন স্কেলের কি কাজ, কোনটা দিয়ে কি হয়, এই ধরনের প্রশ্ন আসছে। এবারও এসেছিল, জুনের পরীক্ষাতেও এসেছিল এবং তার আগেও এসেছিল। তার সাথে সাথে রিসার্চ করার জন্য যে স্কেলগুলো, যেমন থার্স্টন স্কেল, লিকার্ট স্কেল, এই ধরনের নানান স্কেল কিন্তু আমরা পাবো। আপনাদের কিন্তু এই বিষয়গুলোও দেখতে হবে, অর্থাৎ যত ধরনের রিসার্চের স্কেল রয়েছে সেগুলোকে আমাদের দেখে রাখতে হবে, এক্সাম্পলগুলো জানতে হবে, কোনটার কি কাজ সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা পেলাম আমরা হচ্ছে স্কেল। তারপরে আমি পয়েন্টটা বলেইছি ভ্যারিয়েবল, ওটা লিখে রাখুন 6 নম্বর পয়েন্টে। প্রথমে পেলাম আমরা স্টেপ, তারপরে পাচ্ছি থিসিস আর আর্টিকেল, নেক্সট পাচ্ছি টাইপ অফ রিসার্চ, এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ আমাদের যদিও আলাদা করে সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, হিস্টোরিক্যাল এবং ডেসক্রিপটিভ। এর মধ্যে থেকেও প্রশ্ন আসে। আরেকটা ব্যাপার আপনারা লিখে রাখুন, যেমন গ্রোথ স্টাডি, তারপরে হচ্ছে লঙ্গিটিউডানাল রিসার্চ, হ্যাঁ, এই বিষয়গুলো এগুলো একটু দেখবেন কিন্তু। আচ্ছা, নেক্সট দেখুন স্কেল, যেটা সেটা তো বললাম। তারপরে হচ্ছে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল কত ধরনের, ভ্যারিয়েবল কাকে বলে, ভ্যারিয়েবল কি কি, এটা জানতে হবে। এবং ভ্যারিয়েবলের সাথে আমরা হাইপোথিসিসকেও জুড়ে দেব, যে হাইপোথিসিসগুলো আমাদেরকে জানতে হবে। নেক্সট যেটা সেটা হচ্ছে আইসিটি রিলেটেড যে ধরনের প্রশ্নগুলো রিসার্চের সঙ্গে যুক্ত, যেমন ধরুন শোধ গঙ্গা কি, ঠিক আছে, শোধ গঙ্গায় কি হয়, শোধ গঙ্গোত্রী কি, আমি কিছু কতগুলো বলছি, আপনারা নোট ডাউন করে নিতে পারেন, আমিও খাতায় লিখে রেখেছি। প্রত্যেক ইয়ারের কোশ্চেন দেখে অ্যানালাইসিস করে একটা ছক মতন, একটা মাইন্ড ম্যাপ মতন আমি লিখে রেখেছি, তাতে আপনাদের হয়তো সুবিধা হতে পারে। এখানে দেখুন শোধ গঙ্গা কি আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে শোধ গঙ্গোত্রী কাকে বলে জানতে হবে, আমাদের কিন্তু গুলিয়ে গেলে হবে না, শোধ গঙ্গা এবং শোধ গঙ্গোত্রীর মধ্য থেকে। নেক্সট হচ্ছে এনডিএল, এনডিএল কি, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি যেটা বলছে সেটা কি, এনএডি, এনএডির ফুল ফর্ম কি জানতে হবে, এবং সেটায় কি হয়, এনএডি কি কি পারপাসে আমরা ইউজ করি সেটা। তারপরে হচ্ছে শোধ শুদ্ধি, শোধ শুদ্ধি খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আমরা জানি প্ল্যাগিয়ারিজমের সঙ্গে যুক্ত, আমরা আসছি এরপরে প্ল্যাগিয়ারিজম টপিকটাও বলবো। আচ্ছা, শোধ শুদ্ধি। তারপরে হচ্ছে শোধ সিন্ধু, শোধ সিন্ধু। নেক্সট দেখুন শোধ চক্র, ঠিক আছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। আরো অনেকগুলোই রয়েছে,
যেমন আপনার ই পাঠশালা রয়েছে, ই কল্প রয়েছে, ই আন্ত্রা রয়েছে, এই বিষয়ে প্রশ্ন কিন্তু এবার এসেছিল। ফসি কি, হ্যাঁ এই প্রশ্ন এসেছে। আপনারা এবারের কোশ্চেন পেপার দেখলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রেফারেন্সের স্টাইল কি। আমরা রেফারেন্সের বিভিন্ন ধরনের স্টাইল জানি। খুব কমন একটা স্টাইল হচ্ছে এপিএ ফরম্যাট, তারপরে হচ্ছে আপনার শিকাগো ফরম্যাট, এই বিষয়গুলো, এগুলোকে কিন্তু আমাদের ভীষণভাবে জানতে হবে। তারপরে ধরুন রিসার্চের যে রেফারেন্স এবং রেফারেন্সের যে যেমন ধরুন ডট দিয়ে কিছু লিখছি, তার মানে ওটার ফুল ফর্ম কি, হ্যাঁ এই বিষয়গুলো, এইগুলোর প্রত্যেকটা বিষয় কিন্তু, যেটাকে ওই ফুটনোট আমরা বলি না, ফুটনোট যে আমরা লিখে থাকি, সেই ফুটনোটের বিষয়টা আমাদেরকে জানতে হবে। কোনটার কি ফুল ফর্ম, ডট ইএল সেটা বলতে কি বোঝাচ্ছে, হ্যাঁ ডট এটি বলতে কি বোঝাচ্ছে, ডট ওয়াই বলতে কি বোঝাচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন আশা করি, সার্চ করলে অনেকগুলো পাবেন, সেগুলো দেখে আপনারা পড়ে নিতে পারেন। দেখবেন কিছু কিছু তার মধ্যে রয়েছে যেগুলো ইজিলি না শর্ট ফর্মটা দেখে বড় যে নামটা মানে যেটা বসবে আর কি, সেটা আমরা বুঝতে পারি। হ্যাঁ ধরুন ডট লগ এরকম বোঝা যায়, ডট লগ লোকেশন এরকম। কিন্তু কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে ওই ডট যেটা লেখা থাকে ওটা দেখে আমরা বিষয়টা কিন্তু বুঝতে পারি না, এখান থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে। ঠিক আছে, আমি এটাও স্পেসিফিকভাবে বলে দিলাম। এরপর নেক্সট পয়েন্টে আপনারা লিখতে পারেন, আচ্ছা যেটা ছিলাম স্টাইল অফ রেফারেন্সিং এর মধ্যে থেকে আমি এই কথাটা বললাম ফুটনোটে, সেখানে এপিএ ফরম্যাট, এমএলএ ফরম্যাট, তারপরে শিকাগো, আরও যে ধরনের ফরম্যাটগুলো রয়েছে এখন দেখবেন এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। আচ্ছা, তারপর চলে আসছি আমরা মেন যে বিষয়টা এখন, যে প্রতিবার মানে পেপার ওয়ান তো শুধু বাংলার নয়, প্রত্যেক পেপার ওয়ান সব কিছুর মধ্যেই রয়েছে। এবার এই প্রত্যেক শিফটে আমরা যে পেপার ওয়ানগুলো পেয়েছি, আপনি যদি প্রত্যেকটা শিফট একটু খেয়াল করেন, দেখবেন এই প্ল্যাগিয়ারিজম থেকে, এথিক্স থেকে কিন্তু প্রায় প্রত্যেকটা শিফটে একটা কি দুটো করে প্রশ্ন আছে। ঠিক আছে, তাহলে প্ল্যাগিয়ারিজম কি এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, প্ল্যাগিয়ারিজম বিষয়টা কি। নেক্সট হচ্ছে দেখুন প্ল্যাগিয়ারিজমের পেনাল্টি কি। মানে প্ল্যাগিয়ারিজমে যে দুটো এরিয়া থাকে, একটা হচ্ছে কোর এরিয়া থাকে, কোর এরিয়াতে কোনগুলো কোর এরিয়ার মধ্যে রয়েছে, ঠিক আছে, যেগুলো একেবারেই কোনো পার্সেন্টই চুরি করা যে বিষয়টা সেটা করা যাবে না, এবং এমনি কোন এরিয়াগুলো রয়েছে, এবং সেই এরিয়াগুলো থেকে যদি কপি করা হয় তাহলে কি শাস্তি হয়, প্ল্যাগিয়ারিজমের কোন লেভেল আসছে, এবং সেটার মাপ কত, 10% থেকে কত পার্সেন্ট বা 60% থেকে কত, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এইবার আমাদের কিন্তু এরকম একটা প্রশ্ন ছিল যে 2 বছর ইনক্রিমেন্ট কাটা যাবে, তাহলে মানে সেটা হচ্ছে কোন প্ল্যাগিয়ারিজম না বলে, ডাইরেক্ট কোশ্চেন না করে ইনডাইরেক্টলি বলা হয়েছিল যে কত থেকে কতর মধ্যে। তাহলে আমাদেরকে প্রথমে আগে জানতে হবে 2 বছরের ইনক্রিমেন্ট কাটা যাবে, ওটা কত নম্বর প্ল্যাগিয়ারিজমের, মানে যদি আমরা করে থাকি কত নম্বর পেনাল্টি শাস্তিটা আমরা পাবো, সেটা জেনে এবার তার মাপকাঠিটা কত সেটা আমাদেরকে লিখতে হতো। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই বিষয়টা খুবভাবে জানতে হবে, একটু পড়লেই হয়ে যাবে, খুব একটা কঠিন নয়। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে রিসার্চ এথিক্স। ঠিক আছে, রিসার্চ এথিক্স আমরা জানি যে এথিক্স আমাদের জীবনের সাথে ভীষণভাবে জড়িত। আমরা যদি এথিক্স না জানি তাহলে আমরা জীবনে বা সমাজে কোনো সময় চলতে পারবো না। ঠিক তেমনিভাবে আমরা যখন একটা গবেষণা করতে যাব গবেষক হয়ে, সেখানেও তো আমাদের কিছু এথিক্স মেনে চলতে হবে, যে আমরা কি কি করতে পারবো এবং কি কি করা উচিত নয়, এই বিষয়টা আমাদের জানা প্রয়োজন। সেটা যদি আমরা না জানি তাহলে তো আমরা অন্যেরটা রিসার্চ থেকে একদম কপি করে নিলাম, চুরি করে নিলাম, করে নিয়ে নিজের রিসার্চ বলে চালিয়ে দিলাম। এই ঘটনা হয়তো হচ্ছিল বলেই না এই পেনাল্টি, এই রিসার্চ এথিক্সের বিষয়গুলো দিন দিন পরিমাণে আসছে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সে বা কারেন্ট বিষয়ে কিন্তু এই মানে আপনার কি বলছে প্ল্যাগিয়ারিজম, পেনাল্টি, তারপরে এথিক্স, এই বিষয়গুলো আমরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। তাই এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, অর্থাৎ আপনি গবেষক হওয়ার আগে আপনাকে এই মূল বিষয়গুলো কিন্তু জানা প্রয়োজন। আচ্ছা, নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্ল্যাগিয়ারিজম ডিটেকশন সফটওয়্যার। মানে প্ল্যাগিয়ারিজম তো ধরুন হলো, ঠিক আছে, এবার কতটা পরিমাণে হয়েছে, কি হয়েছে না হয়েছে, এই যে পেনাল্টির ব্যবস্থা করে দেওয়া হলো,
সেই পেনাল্টিটা আমি কখন দিতে পারবো? যখন আমি জানতে পারবো যে সেই ব্যক্তিটা কত পার্সেন্ট ডেটা চুরি করেছে, তাই না, বা কত পার্সেন্ট কপি করেছে। সেটা আমরা জানবো কিভাবে? এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রশ্ন আসবে যে হ্যাঁ আমরা এটা জানবো কিভাবে। তার জন্য কিছু সফটওয়্যার রয়েছে, ঠিক আছে। এই সফটওয়্যারগুলোর নাম আমাদেরকে জানতে হবে, এবং আপনারা একটা কাজ করবেন, আপনারা হয়তো গুগলে পেয়ে যাবেন এই সফটওয়্যারগুলো না একদম প্রথম মানে টপ র্যাঙ্কে কোনটা রয়েছে, তারপর এইভাবে সিকোয়েন্স অনুযায়ী না অন্তত 10টা নাম আপনারা জেনে যাবেন, বা এটার আগে কি নাম ছিল, পরে কি নাম হয়েছে। এই যে বিষয়গুলো প্ল্যাগিয়ারিজম ডিটেকশন সফটওয়্যারের, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে রিসার্চের বিষয়। আর একটা যে বিষয়গুলো আইসিটি বেস যে বিষয়গুলো আমি বললাম, যেগুলো কোথাও আমরা বলতে পারি হায়ার এডুকেশনের সঙ্গেও যুক্ত, কিন্তু আবার আমরা দেখি যে এখানেও রয়েছে, অর্থাৎ রিসার্চের ক্ষেত্রেও রয়েছে। যেমন ধরুন NPTEL, তারপরে হচ্ছে আপনার জ্ঞান দর্শন, আমি লিখে রেখেছি একটা খাতায়, সেটা দেখে বলছি। জ্ঞান বাণী, ঠিক আছে, জ্ঞান ধারা, তারপর হচ্ছে ডিজিলকার কি, NAD কি, এটা বলেছি আমি। ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক কাকে বলছে, তারপরে পাঠশালা কি, সার্চ কি, NDL কি, যন্ত্রা, কল্প, এগুলো থেকে প্রশ্ন ছিল এবার। আর তো বললাম বিদ্বান কি, বিদ্বান থেকে প্রশ্ন আগের বার এসেছে। শোধগঙ্গা, শোধ সিন্ধু, শোধ শুদ্ধি, এই যে বিষয়গুলো এগুলো থেকে এসছে। উর্কুণ্ড কি, ঠিক আছে, বা আগে এটার কি নাম ছিল, পরবর্তীকালে কি চেঞ্জ হয়েছে কিনা বা কিছু হয়েছে। তারপরে শোধ শুদ্ধি কি, প্ল্যাগিয়ারিজম একটা ডিটেকশন সফটওয়্যার, ঠিক আছে। এই যে বিষয়গুলো, এই ডিটেকশন সফটওয়্যারগুলো জানতে হবে, এবং সমস্ত টপ যে অন্তত 10টা নাম কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে মূল হচ্ছে এই যে বিষয়গুলো যদি আপনারা দেখে যান মোটামুটি, তাহলে কিন্তু আপনারা রিসার্চের অনেক প্রশ্ন করে আসতে পারবেন। তাহলে এবার যদি এই হিসাবে আমরা ভাবি, তাহলে আমরা এখানে একটু দেখে নিই যে রিসার্চ থেকে এবারে কি কি ধরনের প্রশ্ন এসেছিল। আমাদের কিন্তু এটা জানতে হবে, বা আমরা বাংলা পেপারটা একটু দেখে নিই, আর অন্যান্য থেকে আমি বলছি। দেখুন, বাংলা পেপার থেকে যে একটা ব্যাপার ছিল, এটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ থেকে একটা প্রশ্ন এসেছিল। তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে একটা প্রশ্ন এসেছিল। রিসার্চ প্ল্যাগিয়ারিজম কি, এখান থেকে প্রশ্ন এসেছিল। রিসার্চের স্কেল থেকে প্রশ্ন এসেছিল, রিসার্চের স্টেপ থেকে প্রশ্ন এসেছিল। এইবার অন্যান্য ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমরা শুনেছি মোটামুটি, সেটা হচ্ছে সেই একইভাবে এই বিষয়গুলোর ওপরই একটু ডিফারেন্ট কোশ্চেন। যেমন আমাদের প্ল্যাগিয়ারিজমের এরকমভাবে এসেছিল, অন্য জায়গায় প্ল্যাগিয়ারিজমের কোশ্চেন ডিফারেন্ট ছিল। যেমন সেখানে বোধহয় সম্ভবত 28-29 তারিখের একটা পরীক্ষাতে সেইখানে দেখা গেছে যে এই প্ল্যাগিয়ারিজম যে ডিটেকশন সফটওয়্যার, এখান থেকে প্রশ্ন এসেছিল, ঠিক আছে। তাহলে এটা আমাদের দেখতে হবে। এসে গেছে মানে পরের বার আসবে না তা কিন্তু নয়, কারণ দেখবেন পেপার ওয়ানের টপিক কিন্তু একই, পেপার ওয়ানের টপিক চেঞ্জ হয় না, কিন্তু ওই টপিকটার মধ্যে থেকে কত ধরনের ভ্যারাইটিতে প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তারপরে আপনার মেথড থেকে এসেছিল, মেথড অফ রিসার্চ, রিসার্চ করার মেথডটা কি, ঠিক আছে। আর হচ্ছে রেফারেন্সিং স্টাইল, এপিএ ফরম্যাট বা কোনো আর্টিকেল লিখতে গেলে কিভাবে লিখবো এপিএতে। তারপরে হচ্ছে কোনো বুকস লিখতে গেলে কিভাবে করব, একজন রাইটার হলে তার ফরম্যাটটা কিরকম হবে, যদি একটা বইয়ের রাইটার 2জন হয় কি 3জন হয় সেক্ষেত্রে কি চেঞ্জ হবে, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এই কটা বিষয় আমাদেরকে অন্তত রিসার্চে খুব ভালো করে দেখে যেতে হবে। আশা করি এই বিষয়গুলো যদি আমরা দেখে যাই তাহলে কিন্তু আমরা মোটামুটি রিসার্চে নাম্বার তুলে আসতে পারবো। এবং খুব ভালো করে যদি আমরা না পড়ি, কারণ আমাদের প্রশ্নগুলো এমনভাবে দেওয়া হয় এখন, বিষয়টাকে কনসেপ্টটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা উত্তর করে আসতে পারবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে, সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আজকে রিসার্চের আলোচনা এই পর্যন্তই। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এবং একদম আমি জানি আপনারা পড়া শুরু করে দিয়েছেন, এবং আমার এইটুকু গাইড হয়তো আপনাদেরকে অনেকটাই সাপোর্ট করবে বলে আমার মনে হয়। আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনারা বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, নমস্কার।